ফের ভিক্ষুকের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকে তাণ্ডব বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতাল ও সেতু ভবন পরিদর্শন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে জঙ্গিদের উত্থানের চেষ্টা, লুট করা হয় অস্ত্র বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার মোবাইল ইন্টারনেট চালু নিয়ে অপারেটরদের সাথে বৈঠক, নাশকতায় আইসিটি খাতে হাজার কোটি টাকার ক্ষতি। দীর্ঘস্থায়ী হবে না আর্থিক ক্ষতি, জনগণের উদ্যম আর সরকারি নীতি সহায়তায় ফের গতিশীল হবে অর্থনীতি। স্বাভাবিক হয়ে আসছে জনজীবন, সড়কে যানবাহনের চাপ। মঙ্গলবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর সজীব ওয়াজেদ জয় স্মার্ট দেশ গড়তে রেখে যাচ্ছেন ভূমিকা। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করাই ছিল সহিংসতাকারীদের মূল লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফের ভিক্ষুকের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকেই চালানো হয় তাণ্ডব। হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, যাদের অঙ্গহানি হয়েছে কৃত্রিমভাবে তা প্রতিস্থাপন করে দেবে সরকার। আর কারো কোল যেন খালি না হয় সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকারও আহ্বান জানান সরকার প্রধান। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। কোটা আন্দোলনে ভর করে সহিংসতায় আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন পর্যন্ত এই হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭২ জন, আর চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছে ১৯৬ জন। এখনও চিকিৎসা নিচ্ছেন ৭৬ জন। আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ সময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরে গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি বলেন, আহতদের সব রকম চিকিৎসা দেবে সরকার, প্রয়োজনে অঙ্গ প্রতিস্থাপন করে দেয়া হবে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও, কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে। প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি, কেউ তাকে আরও ব্যবস্থা করে দেব। সব দাবি মেনে নেয়ার পরও আন্দোলন কখনোই কাম্য নয় বলে জানান প্রধানমন্ত্রী। মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা, এটা কী ধরনের রাজনীতি আমরা চাই না। যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় ২১,০০০ নেতাকর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পা কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতায় দেশের যে উন্নয়ন, অর্থনীতির সেই গতিকে আবার থমকে দেয় এই আন্দোলন। যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই ২০০৮-এর বাংলাদেশ আর ২০২৪-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীকে সর্বক্ষণ পাশে চান সরকার প্রধান। এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে, আমি সকলে সাহায্য চাই। আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক, আর এভাবে মানুষ। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা শিক্ষার্থীদের কাজ নয়, বরং বিএনপি জামায়াত সহিংসতা ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে।
নিমতলী কিংবা চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের মতোই সেতু ভবনের ঝলসে যাওয়া দেয়াল আর মেঝের পলেস্তারা খসে পড়েছে। বিদ্যুৎ সংযোগ, অফিসিয়াল সাজসজ্জা সবই যেন ছাইভস্ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেন। ক্ষয়ক্ষতির বিবরণ শুনতে শুনতে চোখ বোলান গোটা চত্বর। সেতু ভবনের আঙিনা জুড়ে 57টি পোড়া গাড়ির খোলস পড়ে আছে। এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে বিএনপি জামায়াতের ক্ষমতার লিপ্সা বলে অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এটা সাধারণ ছাত্রছাত্রীদের কাজ নয়, তারা কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল। আর তার উপরে রাজনৈতিক মতলবে বিএনপি জামাত এই আন্দোলনে উপর ভর করেছে। তাদের দীর্ঘদিনের ব্যর্থতার অবসানের জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহতের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আন্দোলনকারী নয়, আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল চালুর দিনক্ষণের অনিশ্চয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশে আবারও জঙ্গিবাদ উত্থানের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, নরসিংদী কারাগার সহ বিভিন্ন জায়গা থেকে ছিনতাই হওয়া অস্ত্র জঙ্গিরা ব্যবহার করছে। রাজধানীর যাত্রাবাড়ি এবং নারায়ণগঞ্জের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে মন্ত্রী আরও বলেন, বিএনপি জামায়াত সংঘবদ্ধ হয়ে এসব হামলা, অগ্নিসংযোগ ও পুলিশকে হত্যা করেছে। আহমদ বাবুর প্রতিবেদনে বিস্তারিত। কোটাবিরোধী আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে বিএনপি জামাত যাত্রাবাড়ি, শনিরাখড়া, নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি যেসব স্থাপনায় ধ্বংসলীলা চালিয়েছে সেসব স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে, অন্যদিকে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে আরেকটি মহল। গুজব থেকে দেশবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে একদল, আরেক দল আক্রমণ করেছে, এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। তাদেরই সংঘবদ্ধ আক্রমণ। সন্ত্রাসীরা পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের টার্গেট করে হামলা করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, যারা জঙ্গি উত্থান ঘটাতে চেয়েছিল তারাই অস্ত্র লুট করেছে। অস্ত্র নেওয়ার উদ্দেশ্য এবং জঙ্গি নেওয়ার উদ্দেশ্য আপনারা নিজেরাই বুঝতে পারেন। জঙ্গি উত্থান যারা ঘটাতে চেয়েছিল তারাও এই আন্দোলনে সক্রিয় হয়েছে। অস্ত্রগুলি তারা ব্যবহার করছে আমাদের পুলিশের এগেনস্টে এবং বিভিন্ন জায়গায়। যত এইখান থেকেও আমাদের 2টি অস্ত্র এখনও খোয়া গেছে, এগুলি সবগুলি এখন ইউজ করছে আমাদের পুলিশের, আমাদের বিজিবির উপর। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 487 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশকে অকার্যকর করার প্রচেষ্টা নিয়েছিল। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। রোববার অপারেটরদের সাথে বৈঠকের পর মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামায়াত চক্রের সাম্প্রতিক নাশকতা পরিকল্পিত উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, 18 ও 19 জুলাই 1 লাখ নতুন সিম কার্ড ঢাকায় প্রবেশ করেছে। তারাই ধ্বংসযজ্ঞে অংশ নিয়েছে। শিউলি শবনমের প্রতিবেদন। প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন উপলক্ষে সারা দেশে 1 লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে ডাক ভবনে আলোচনা সভায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার দাবি মেনে নেওয়ার পরও বিএনপি জামায়াত একটি যৌক্তিক ছাত্র আন্দোলনকে সহিংসতায় রূপ দেয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপরে
হামলা করা হয়। প্রতিমন্ত্রী জানান 18 থেকে 19 জুলাই মোবাইল অপারেটরদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি ও গাজীপুরে 1 লাখ নতুন সিম কার্ড ব্যবহার করা হয়েছে। অনেক বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল এবং সেই সকল এলাকায় তারা অবস্থান গ্রহণ করেছে। নাশকতাকারীরা 3টি ডেটা সেন্টার ধ্বংস ও শত শত কিলোমিটার তার পুড়িয়ে দেয়। এতে 70% সার্ভার ডাউন হয়ে 18 জুলাই রাত 9টায় ইন্টারনেট বন্ধ হয়ে যায়, যাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় হাজার কোটি টাকা। রাত 9টায় ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এখন আন্তর্জাতিক পর্যায়ে অনেক জায়গায় বিএনপি, জামাত তারা অপপ্রচার করছে। তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এদিকে শিগগিরই মোবাইলের 4G নেটওয়ার্ক খুলে দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রোববার সকাল 9টায় মোবাইল অপারেটরদের সাথে বৈঠকের পরই এ বিষয়ে সিদ্ধান্ত। আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। টানা 5 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাত থেকে গুরুত্বের ভিত্তিতে সীমিত আকারে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে এতদূর এগিয়েছে দেশের অর্থনীতি। করোনা মহামারী, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ কিংবা মনুষ্যসৃষ্ট প্রতিবন্ধকতা কোনোটাই আটকাতে পারেনি অর্থনীতি ও উন্নয়নের চাকা। তাই ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংস কর্মকাণ্ডের কারণে অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে সেটিও দীর্ঘস্থায়ী হবে না। দেশের মানুষের উদ্যম, কর্মশক্তি ও সরকারি নীতি সহায়তায় ফের গতিশীল হবে অর্থনীতি। তৌহিদুর রহমানের রিপোর্ট। সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটে তাতে নৈরাজ্যের প্রথম 6 দিনেই দেশের অন্তত ৭৬,০০০ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বিশ্লেষকরা। ড্যামেজ যেটা হয়েছে সেটা প্রায় 10,০০০ কোটি টাকার মতো। দৈনিক যদি 11,০০০ কোটি টাকার মতো একটা হিসাব যেটা আমি করেছি, তো সেটা করলে 6 দিনে প্রায় ৬৬,০০০ কোটি টাকার মতো এটা কিন্তু চলে গেছে অর্থনীতির থেকে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI বলছে, প্রথম 8 দিনে সার্বিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ১.৫ লাখ কোটি টাকা। আমদানি রপ্তানি বাণিজ্যেও বড় ক্ষতির কথা বলছেন দেশের পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন BGMEA। যদি আমাদের এই প্রণোদনা এবং সোর্স ট্যাক্স দিয়ে আমাদের সহযোগিতা না করে, তাহলে কিন্তু আজকে এমনিতে চ্যালেঞ্জের মুখে আবার পুনরায় আজকে আমরা একটি আরো বড় চ্যালেঞ্জের মুখে পড়লাম। তো এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে শিল্প চালিয়ে রাখা খুবই কঠিন হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা কখনোই মসৃণ ছিল না। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে এতদূর এগিয়েছে। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি দুর্যোগ, দুর্বিপাক নতুন কোনো ঘটনা নয়। বাংলাদেশ ব্যাংক যদি একটা স্পেশাল ফান্ড তৈরি করে, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে SMEদেরকে প্রথমে প্রায়োরিটি দিয়ে তাদেরকে আসলে ঋণের ব্যবস্থা করতে হবে খুবই সহজ শর্তে এবং কম সুদে। কোভিডের সময় আমরা দেখেছি যে এটা বিরাট ফান্ড তৈরি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের উদ্যম, কর্মশক্তি ও সাহসী পদক্ষেপ এবং সরকারি নীতি সহায়তার উপর ভর করে বারবার ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি। সাম্প্রতিক সহিংসতায় যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেটিও দীর্ঘস্থায়ী হবে না। বাংলাদেশের যে অতীত অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশের যে একটা জাতীয় ঐক্য রয়েছে, সামাজিক পুঁজি রয়েছে, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গা। যেখানে ব্যবসায়ীরা অনেক সমস্যার মধ্যে তাদের হাল ছেড়ে দেননি কখনো, এবং সরকারও সবসময় ব্যবসায়ীদের পাশে থেকেছেন, জনগণের পাশে থেকেছেন। আমি মনে করি যে এখনও সরকার থাকবে, কিন্তু সরকারের উপর অনেক চাপ রয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনা, উন্নয়ন ও অবকাঠামো এবং সম্পদ ধ্বংস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে জনজীবন। সড়কে বেড়েছে গণপরিবহন ও ব্যক্তিগত বাহনের চাপ। রাজধানী থেকে সারা দেশের সড়ক পথে যাত্রীবাহী বাস চলাচল করলেও রেল যোগাযোগ এখনও বন্ধ। খুলেছে মার্কেট, শপিং মল ও ফুটপাতের দোকানপাট, তবে এখনও স্বাভাবিক হয়নি বেচাকেনা। মানিক শিকদারের রিপোর্ট। টানা 8 দিন ধরে চলছে কারফিউ। শনিবার রাজধানীর সড়কগুলোতে ছিল জরুরি প্রয়োজনে বের হওয়া নগরবাসীর ব্যস্ততা। খুলতে শুরু করেছে সব ধরনের মার্কেট ও শপিং মল। ফুটপাতে পণ্য নিয়ে ধীরে ধীরে বসতে শুরু করেছেন হকাররা। জীবনযাত্রা স্বাভাবিক হলেও সহিংসতার দৃশ্য তাদের মনে ক্ষত সৃষ্টি করেছে। বয়সে তো আমার মালপত্র পড়াই দিয়েছে,
পড়াই দিছে বাড়াইছি, জীবনে রিস্ক নিয়ে বাড়াইছি, তারপরে তো পেটটা চালানোর জন্য স্যার মনে করেন বাড়াইছি। কারফিউর মাঝে ঝুঁকি নিয়ে দোকানপাট চালু করলেও বেচাকেনা খুবই কম। বেচাকেনা হয় নাই, এই জন্য আজকে আবার খুলতেছি। যদি না হয় তাহলে আবার ওপরে কারফিউ পরে আবার খোলার চিন্তা ভাবনা থাকবে। বাচ্চাদের কাছে 1 কেজি চাউল কিনবে সেই টাকাই নেই আমাদের পকেটে, নিরুপায় লাগাইছি আজকে, তাও বেচা কিনে নেই। রাজধানী টার্মিনাল থেকে দেশের বিভিন্ন স্থানে বাস চলাচল করছে, তবে কমলাপুর রেল স্টেশনে শুনশান নীরবতা। ট্রেনগুলো ঠায় দাঁড়িয়ে আছে 8 দিন ধরে। অগ্রিম টিকিট কিনে অনেকেই পড়েছেন বিপাকে। টিকিট ফেরত দিতে এসে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। 4 ঘন্টা আমি এখানে দাঁড়ানোর পরে যখন আমার সময় আসলো, এরপর থেকে সার্ভার যে গেল, সার্ভার না নেই। নাম্বারটা দেওয়া আছে এখানে, এই নাম্বারটাতে ফোন দিলে আজীবন অফ। তাহলে আমরা ইনফরমেশনটা পাবো কোথায় থেকে? এর ভিতরে ট্রেন চলতেছে কিছু চলতেছে না, আমরা যে আসে জানবো সেই কোনো সিস্টেম এনারা দেয় নাই। এবং আমরা এখানে আসে বললেও খবর দেখেন, তাহলে ওনারা বসে আছে কি করতে? আর কি এমার্জেন্সি যে আমরা একটা ইনফরমেশন নিব, কোথায় নিব? এত বড় একটা রেল স্টেশন, এখান থেকে যদি আমরা কোনো একটা ইনফরমেশন না পাই, তো এটা একটা ভোগান্তি সবার জন্য। কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ছাড়া তালা ঝুলছে অফিস কক্ষে। টেলিফোনে যোগাযোগ করা হলে স্টেশন মাস্টার জানান, ট্রেন চলাচলের সিদ্ধান্ত এখনো হয়নি। যাত্রী নিরাপত্তার কথা ভেবেই কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন চলাচল আপাতত বন্ধ আছে। যখন চলাচল শুরু হবে তখন সবার মাধ্যমে আপনারা একটা মেসেজ পেয়ে যাবেন যে ট্রেন চলাচল স্বাভাবিক। আমরাও কোনো মেসেজ পাইলে আমরা আমাদের সরাসরি আপনাদেরকে বলে দিব। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অব্যাহত আছে সেনাবাহিনীর অবস্থান ও টহল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আগামীকাল রোববার থেকে মঙ্গলবার 3 দিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত সকল সরকারি বেসরকারি অফিস চলবে। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন আরও জানান, পরে নতুন সময়সূচি নির্ধারণ করা হবে। রবিবার, পরশু সোমবার এবং তারপরের দিন মঙ্গলবার, অর্থাৎ 28, 29, 30 এই 3 দিন অফিস শুরু হবে সকাল 9টা এবং শেষ হবে বিকাল 3টায়। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু আমরা সেটি করছি। আপনার এখানে আমাদের যে কারফিউ শিথিলতার যে বিষয়টি থাকে, নিরাপত্তার যে বিষয়টি থাকে, পরিবেশ স্বাভাবিককরণের একটা বিষয় আছে, তো সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা সে অফিস টাইমটি করছি। 54 বছরে পা দিলেন জাতির পিতার দৌহিত্র এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। 71 সালে আজকের দিনে জন্ম নেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের নেপথ্যের এই কারিগর। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। তখন দেশ জুড়ে চলছে মুক্তিযুদ্ধ। 1971 সালে তেমনই একদিন 27 জুলাই পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘর আলো করল ফুটফুটে এক শিশু। দেশ স্বাধীনের পর প্রিয় হাসুর প্রথম সন্তানের নাম মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু রাখলেন জয়। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় মা ও বাবার সঙ্গে ছিলেন জার্মানিতে। মা শেখ হাসিনা ভারতে ছিলেন রাজনৈতিক আশ্রয়ে, তাই শিক্ষার হাতে খড়ি সেখান থেকেই। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং হার্ভার্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সজীব ওয়াজেদ জয়। রক্তে আছে রাজনৈতিক জয়। রক্তের বহমান ধারায় 2007 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে নির্বাচিত হন ইয়ং গ্লোবাল লিডার। ভোটারদের আকৃষ্ট করতে তাঁর পরিকল্পনায় 2008 সালের সংসদ নির্বাচনের প্রচারে বাংলাদেশ আওয়ামী লীগ যোগ করে ডিজিটাল বাংলাদেশ স্লোগান। আজকে তথ্য প্রযুক্তিতে দেশের যে বিপ্লব, তার সবই হয়েছে শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়ের হাত ধরেই। আসলে নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে আর দেশপ্রেম থাকে, তাহলে কিন্তু নিজের দেশের জন্য সবকিছু করা, নিজের দেশের মানুষের জন্য সবকিছু করা সম্ভব। দেশ জুড়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা, ডিজিটাল ব্যাংকিং, ই কমার্স, মোবাইল ব্যাংকিংয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, করোনা টিকার নিবন্ধন কার্যক্রমের পেছনে রয়েছে সজীব ওয়াজেদ জয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা আর পরামর্শ। মহাকাশে আজ বাংলাদেশের যে নিজস্ব স্যাটেলাইট, তার সবটুকুই তিনি করেছেন মনে প্রাণে। জয় সক্রিয় রাজনীতিতে নাম লেখান 2010 সালে।
ওই বছরের 25 ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন সজীব ওয়াজেদ জয়। আজ তারুণ্যের জয়গানে অনন্য নাম সজীব ওয়াজেদ জয়। তার চিন্তার ফসল লেটস টক, পলিসি ক্যাফে, ইয়ং বাংলা, সিআরআই প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তরুণদের প্রেরণায়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রংপুরে তাণ্ডবে জড়িত অন্তত 500 জন চিহ্নিত, অর্থ যোগানদাতা সহ গ্রেফতার 95। কয়েক কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও, সঞ্চয় হারিয়ে দিশেহারা আমানতকারীরা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশন দ্রুত চালু করতে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি দেখা করতে গেলে গুরুত্বপূর্ণ এই দুটি স্টেশন চালুর জন্য সহযোগিতা চান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের জানান, জাপানের প্রতিনিধি দল প্রথমে মেট্রো রেলের ক্ষয়ক্ষতি দেখবে, তারপর সিদ্ধান্ত জানাবে কিভাবে স্টেশন দুটি পুনরায় চালু করতে সহায়তা করা যায়। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা, মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন। কোটা বিরোধী আন্দোলনে বিএনপি জামায়াতের সন্ত্রাসী হামলায় আহতদের চিকিৎসায় দলমত বিবেচনায় আসবে না বলে জানিয়েছেন 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু। সম্প্রতি দেশব্যাপী সহিংসতায় আহতদের খোঁজ খবর নিতে 14 দলের প্রতিনিধি দল নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু। তিনি আরও বলেন, দেশব্যাপী হামলা, জ্বালাও পোড়াও করে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার পাশাপাশি হত্যা, খুন করেছে তাদের বিচারেও দল বিবেচনায় আসবে না। চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন যে স্বাস্থ্যমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই। দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসার ক্ষেত্রে যেমন বৈষম্য হবে না এবং আইনের ক্ষেত্রেও কোনো বৈষম্য হবে না, এইটাই আমরা আশা করি। কোটা বিরোধী আন্দোলনের আড়ালে বিএনপি ও জামায়াত শিবিরের তাণ্ডবে ক্ষতবিক্ষত উত্তরবঙ্গের বিভাগীয় নগরী রংপুর। থানা, পুলিশ ফাঁড়ি, জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় সহ অন্তত 10টি সরকারি অফিসে হামলা, আগুন দেয়া ও লুটপাট করা হয়েছে। তাণ্ডবের মদতদাতা ও অর্থের যোগানদাতা সহ হামলায় অংশ নেওয়া অন্তত 500 জনকে চিহ্নিত করেছে পুলিশ। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট। কোটা আন্দোলনের নামে পরিকল্পিতভাবে নগরীর সব সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। মুখে কাপড় বেঁধে প্রথমে নগরীর বেতপট্টি এলাকায় আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে হামলা চালানো হয়। অফিসের আসবাবে আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর একে একে হামলা ও আগুন ধরিয়ে দেয়া হয় তাজহাট থানা, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, মেট্রোপলিটন পুলিশের ডিবি ক্রাইম ও ট্রাফিক ডিসি কার্যালয়, ধাপ পুলিশ ফাঁড়ি, পুলিশ লাইন্স, মৎস্য অধিদপ্তর, সোনালী ব্যাংক, মুক্তিযোদ্ধা সংসদ, ঢাকা ব্যাংকের বুথ সহ অনেক স্থাপনায়। বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিসের 7টি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়া হয়। সাধারণ বাচ্চাদেরকে, ছাত্রছাত্রীদেরকে সামনে রেখে দুষ্কৃতকারীরা যে ঘটনাটা ঘটিয়েছে, আমি মনে করি এটা বাংলাদেশের ক্ষতি, এটা আমাদের সাধারণ মানুষের ক্ষতি। রাজনীতিক ও জনপ্রতিনিধিরা বলছেন, বিএনপি জামাত শিবির পূর্ব পরিকল্পিতভাবে এই নারকীয় তাণ্ডব চালিয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তি যারা এই দেশটাকে উন্নয়ন চায় না, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় এবং সরকারকে পতন ঘটাতে চায়, তারা অনুপ্রবেশ করে রংপুরে একটি তাণ্ডব লীলা চলায়। বাংলাদেশের মানুষ, প্রশাসন এবং সাধারণ জনগণ পরিষ্কার হয়েছে যারা স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী জামাত শিবির, পাশাপাশি বিএনপি, এরা হামলা করছে। সারা বাংলাদেশে এই শ্রেণীর লোক হামলা করছে। বিভিন্ন মাধ্যমে পাওয়া ভিডিও, অডিও পরীক্ষা করে 500 দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। 8 মামলায় অর্থের যোগানদাতা, মদতদাতা, পরিকল্পনাকারী সহ 95 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শহর
এবং এলাকাটি আমরা নিয়ন্ত্রণ নিতে পেরেছি। নগরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং কারফিউ বলবৎ আছে, সেটি প্রতিপালিত হচ্ছে। সন্ত্রাসীরা বা যারা এরকম বিভৎস ঘটনা ঘটাতে পারে, যারা আবারও যে কোনো সময় হয়তো সংগঠিত এই ধরনের কার্যকলাপ ঘটাতে পারে, এই আশঙ্কা থেকে আমরা ব্যাপকভাবে পুলিশি ব্যবস্থা গ্রহণ করেছি। এর বাইরেও যৌথ বাহিনী টহল অব্যাহত আছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করা হবে, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে ক্ষয়ক্ষতি নিরূপণ করে নরসিংদী কারাগার দ্রুত ব্যবহারযোগ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার সাবেরুল ইসলাম। এখানে ক্ষতির পরিমাণটা কি সেটা দেখলাম, যত দ্রুত সম্ভব জেলখানা চালু করা যায় ক্ষয়ক্ষতি নিরূপণ করে, এবং সেই বিষয়ে সরকারের কাছে সুপারিশ এবং কী ধরনের জেলখানা পুনর্ব্যবহারযোগ্য করতে যত দ্রুত করা যায় সেই বিষয়টা দেখার জন্য মূলত আসা, এবং সেই বিষয়টি নিয়ে আমরা সরকারকে পরামর্শ দেব। ময়মনসিংহের ভালুকায় 500 সদস্যের কয়েক কোটি টাকা নিয়ে উধাও এক ভূঁইফোর এনজিও। ঘরের সম্পদ বিক্রি বা ধার দেনা করে গচ্ছিত টাকা হারিয়ে দিশেহারা সমিতির সদস্যরা। ভালুকা প্রতিনিধি SM জাহাঙ্গীরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভালুকা উপজেলার চাপুরবাড়ি গ্রামে প্রবাসী শাহজালালের বাড়ি ভাড়া নিয়ে 1 মাস ধরে কার্যক্রম চালাচ্ছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি। স্বল্প সুদে মোটা অঙ্কের ঋণের প্রতিশ্রুতিতে স্থানীয়দের সঞ্চয় জমা রাখতে বলেন এনজিওটির কর্মকর্তা পরিচয়ধারী মামুন, মিন্টু, ইলিয়াস, জাহাঙ্গীর, ইসমাইল ও রত্না। ওই ঋণে স্বাবলম্বী হওয়ার আশায় কেউ ধার দেনা, আবার কেউ গৃহস্থলের প্রয়োজনীয় উপকরণ বিক্রি করে সঞ্চয় জমা রাখেন। 500 গ্রাহকের সঞ্চয়ের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হওয়ার পর তারা বুঝতে পারেন ওই 5 জন আসলে প্রতারক। বলছে যে আপনারা 10 জন 5 জন এরকম করে গ্রুপ করে টাকা জমা দেন। আমরা সবাই এরকম টাকা জমা দিছি। 500 থেকে 600 লোক আসছিল, যাদের কাছ থেকে 50,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা বন্ধ নিয়েছে। 100 টাকা সুদে 50,000 টাকা এনে দিছি যাতে আমার ঋণটা আমি পরিশোধ করতে পারি। তাদের ফোন নাম্বারটা বন্ধ পাওয়ার পরে আমি তাৎক্ষণিক আরেকজনকে নিয়ে অফিসের সামনে আইছি, দিয়ে অফিসে তালা মারা। ভালুকা মডেল থানায় মামলা করেছেন প্রতারণার শিকার ভরাডুবা গ্রামের গৃহিণী জেবুন্নাহার রানী। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান থানার ওসি। ভূঁইফোর এনজিওটির অফিস পরিদর্শন করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। যখন প্রতারিত হয়ে যায়, ঘটনা ঘটে যায়, তখন নজরে আসলে আসলে আমাদের করণীয় খুবই কমই থাকে। কারণ মামলা হয়, মামলা সাধারণভাবেও যদি তদন্ত হয়, এই ধরনের প্রতারণার মামলা দীর্ঘদিন সময় পর্যন্ত উদ্ধার করা, আলামত সহ বিভিন্ন কিছু উদ্ধার করার জন্য সময় লেগে যায়। এ জাতীয় লেনদেন না করা সহ সচেতন হওয়ার পরামর্শ উপজেলা ও পুলিশ প্রশাসনের। যখন গ্রাহকরা টাকা দেয়, কোন সংস্থার কাছে টাকা দেয়, তারা যদি অন্তত একজন বা কেউ যদি এসে আমাদের কাছে অভিযোগ করে, যেহেতু এনজিওগুলো আমরা নিয়ন্ত্রণ করি। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জমে উঠছে প্রচার, ট্রাম্প কমলার কথার লড়াই। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করে বলেন, কোটা আন্দোলনে ভর করে বিএনপি জামাত নৈরাজ্য চালিয়েছে। এই আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী, তালেবান ভাবাদর্শে যারা উজ্জীবিত সেই জঙ্গি গোষ্ঠী, তারা নরসিংদীতে তারা কারাগারে হামলা চালিয়েছে এবং সেখান থেকে 9 জন জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে। সমস্ত গর্বের, অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে। যারা আজকে এই নৈরাজ্য করেছে, আমাদের সরকার প্রতিজনকে খুঁজে বের করা হবে। এবার বাণিজ্য সংবাদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দেশি ফলে সয়লাব বাজার। তবে মৌসুম শেষ হয়ে আসায় সরবরাহ যথেষ্ট থাকা সত্ত্বেও দাম বেশি। ব্যবসায়ীদের কারসাজির কারণে বাড়তি দাম গুনতে হচ্ছে, এমন অভিযোগ ক্রেতাদের। মেহেদি হাসানের রিপোর্ট।
শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ চলছে। আম কাঁঠালের মতো দেশি মৌসুমি ফল প্রায় শেষ পর্যায়ে। এমন সময় কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় বন্ধ হয়ে যায় পণ্য পরিবহন। এতে অন্য সব পণ্যের মতো বাধাগ্রস্ত হয় আম কাঁঠালের মতো দেশি ফলের সরবরাহ। তবে গত কয়েকদিনে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পুরোদমে সচল হয়েছে সরবরাহ ব্যবস্থা। আম বিক্রেতারা বলছেন এখন সরবরাহ অনেকটাই স্বাভাবিক, তবে মৌসুম শেষ হয়ে আসায় দাম বেশি। দাম তো আমরা বাড়ায় কিনতেছি, বাড়ায় বেচতেছি, যখন যেমনি কিনি তখন এমনি বেশি। অবস্থা তো আগের থেকে বেচা কেনা কম, কাস্টমার আসে না, ঘর থেকে বাইরে হয় না, বেচা কেনা কম। মাল আম তো এখন কমে আসছে, একটু কম এখন বাজারে 140-50 এমন চলে আর কি রেট। ফলের রাজা কাঁঠালের মৌসুমও প্রায় শেষ পর্যায়ে, তাই বেড়েছে কাঁঠালের দামও। গন্ডগোলে কাঁঠাল আসছিল না, আর এখন তো সিজন শেষের দিকে কাঁঠালের দাম অনেক বেশি, অনেক তো আগে একটা দুইটা কিনতে গেছে মনে একটা কিনে লাগিয়ে দেবে। তবে আনারসের চলছে ভরা মৌসুম, তাই দাম নাগালের মধ্যে আছে বলেই জানালেন দোকানিরা। সর্বমূল্য দাম হলো এখন ছোটটার দাম বেশি, বড়টার দাম কম। এটা সিজন শেষ হয়ে গেল আর এটা সিজন বাড়লো। সরবরাহ যথেষ্ট থাকলেও আম কাঁঠালের বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। তবে বাকি সব দেশি ফল নাগালের মধ্যেই আছে বলে জানালেন তারা। যেটি 100 টাকা কেজি সেটি 150 টাকা চায় বসে থাকে। আমি কিনবো 2 কেজি, পাল্লার হিসাব দেখায়। পেয়ারা 40 টাকা কেজি, আমলা লইলাম 40 টাকা কেজি, তারপরে ডাব লইলাম 40 টাকা কেজি। এদিকে দেশি ফলের ব্যাপক সমারোহে বিদেশি ফলের চাহিদা একটু কমলেও দাম আরো বেড়েছে। এজন্য ফল আমদানিতে কর বৃদ্ধির অজুহাত বিক্রেতাদের। আপেল মনানাস যেখানে ছিল আপনার 300 টাকা, ওইখান থেকে এখন হচ্ছে 350 টাকা। আর আনারটা গত সপ্তাহ ছিল আপনার 400 থেকে 420 টাকা, ওই আনার আজকে আপনার 500 থেকে 520 টাকা, 100 টাকা বাড়ছে। টাকার বিপরীতে ডলারের মূল্যমান বৃদ্ধির কারণেও বিদেশি ফলের দাম বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফের ভিক্ষুকের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকে তাণ্ডব, বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতাল ও সেতু ভবন পরিদর্শন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে জঙ্গিদের উত্থানের চেষ্টা, লুট করা হয় অস্ত্র, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার মোবাইল ইন্টারনেট চালু নিয়ে অপারেটরদের সাথে বৈঠক, নাশকতায় আইসিটি খাতের হাজার কোটি টাকার ক্ষতি। দীর্ঘস্থায়ী হবে না আর্থিক ক্ষতি, জনগণের উদ্যম আর সরকারি নীতি সহায়তায় ফের গতিশীল হবে অর্থনীতি। স্বাভাবিক হয়ে আসছে জনজীবন, সড়কে যানবাহনের চাপ, মঙ্গলবার পর্যন্ত অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল।